আসসালামু আলাইকুম। আয়েশা বায়োলজিক্যার থেকে আয়েশা আপু চলে আসছি। আজকে আমরা এসএসসি 26 এবং 27 12 নাম্বার ক্লাস করব। আমাদের সাইকেল 1 চলছে এবং আজকে আমাদের 12 নাম্বার ক্লাস এবং এই সাইকেলের মধ্যে টোটাল 18টা ক্লাস আছে। আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিয়ে। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে করো এসএসসি বলো এইচএসসি বলো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই তোমরা যারা ক্লাসটা মানে দেখার সুযোগ পাচ্ছ বা পরে দেখবে আর কি, অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ ভীষণ মানে অনেক বেশি, সম্ভাবনাটা অনেক বেশি। আর যারা 26 সালের স্টুডেন্ট আছো তাদের জন্য তো বলার কিচ্ছু নাই, দেখা যাচ্ছে এই নিউক্লিয়াসটা অলরেডি প্রশ্ন দিয়েই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। ক্লাসটা কিন্তু 26 এবং 27 সবার জন্য। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়াস কাকে বলা হয় বা নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহ বলে শুরু করি ক্লাসটা। দেখো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চিত্রটা আমাদের ভীষণ পরিচিত, কারণ আমরা ক্লাসের সময় এরকম চিত্র অনেক ইউজ করি, সুন্দর সুন্দর চিত্র। তো আমরা একটা কোষ দেখতে পাচ্ছি এবং কোষের মধ্যে আমরা একটা জায়গাতে একটা বস্তু বা একটা জিনিস দেখতে পাচ্ছি। এই যে জিনিসটা, এইটা কিন্তু আসলে নিউক্লিয়াস, এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়াস নিয়ে। তাহলে নিউক্লিয়াসটা আসলে কি আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, আমি কিন্তু পাশাপাশি দুইটা কোষ রেখেছি। ঠিক আছে, আমরা পাশাপাশি যে দুইটা কোষ রেখেছি, এই দুইটা কোষ থেকে আমরা নিউক্লিয়াসের একটা সুন্দর চমৎকার একটা সংজ্ঞা তৈরি করে ফেলবো। মানে যেহেতু আমি নিউক্লিয়াস পড়তে যাচ্ছি, তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে আসলে নিউক্লিয়াসটা কি। তাহলে নিউক্লিয়াসটা কি এটা তুমি জানবা কিভাবে, একটু খেয়াল করে দেখো। এইটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, যেহেতু সবুজ সবুজ নিঃসন্দেহে বুঝতে পারছো, এবং উদ্ভিদ কোষে আমরা একটা জায়গাতে কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে নিউক্লিয়াস। এবং দেখো, এইটা হচ্ছে একটা প্রাণী কোষ, এবং এই প্রাণী কোষেও কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গাতে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস সম্পর্কে অনেকে মনে করতে পারে যে এইটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যেই মনে হয় আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি এরকম। নো, আসলে নিউক্লিয়াসটা কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়, এটা সম্পূর্ণভাবে সাইটোপ্লাজম থেকে আলাদা। মানে এইটা হচ্ছে একটা আলাদা অংশ, টোটালি আলাদা অংশ। এটা কোষের এমন একটা অংশ যা সাইটোপ্লাজম থেকে টোটালি আলাদা আছে। মানে এটা প্রোটোপ্লাজমের একটা অংশ। প্রোটোপ্লাজমে কি থাকে বলতো, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ঠিক সেরকম এটা হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ। দেখো, এখানেও অবস্থান করছে উদ্ভিদ কোষে, আবার প্রাণী কোষেও অবস্থান করছে। এবং এই যে নিউক্লিয়াস, এইটা আমাদের কোষের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এইটা আমাদের কোষের যাবতীয় কাজ কি করে থাকে, মেইনটেইন করে থাকে। তাহলে কোষের সংজ্ঞা তাহলে নিউক্লিয়াসের সংজ্ঞা আমরা কি দিতে পারি। দেখো, প্রোটোপ্লাজমের যে অংশটি সবচেয়ে ঘন, এটা কিন্তু ভীষণ ঘন এবং এটা দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত। দেখো, এখানে আমরা যে আবরণটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত। এই আবরণটা 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত। বংশগতি বস্তু বহন করে। এই যে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়াসের বিভিন্ন জায়গাতে কিন্তু বংশগতি বস্তু ডিএনএ আরএনএ থাকে। তো এখানে আরএনএ থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট বংশগতি বস্তু কি থাকে, ডিএনএ থাকে। মানে ডিএনএ আরএনএ থাকে বা বংশগতি বস্তু বহন করছে এবং কোষের যাবতীয় কাজ সম্পন্ন করছে, তাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস বলছি। তাহলে নিউক্লিয়াসের এই চমৎকার সংজ্ঞাটা আশা করছি সবাই বুঝতে পারছো। যারা ভিডিওটা দেখছো, এই মুহূর্তে যারা আমার সাথে ক্লাসটা করছো, ভিডিওটা দেখছো, কাইন্ডলি অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করবে। শেয়ার করতে কিচ্ছু লাগবে না, জাস্ট একটু শেয়ার করবে। শেয়ার করার মাধ্যমে তোমার ফ্রেন্ড, আত্মীয়, অনাত্মীয়, কাছে দূরে সবাই ক্লাসটা করার সুযোগ পাবে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি। প্রোটোপ্লাজমের যে অংশটি সবচেয়ে ঘন দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত, বংশগতি বস্তু বহন করে এবং কোষের যাবতীয় কাজ সম্পন্ন করে, তাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস বলছি। তাহলে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াসের এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা তুমি যদি পড়ো, তাহলে কিন্তু সংজ্ঞাটা তুমি যদি জানো, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যে ক্লাসটা করব মানে এটার উপরে,
এই কথাগুলো বুঝতে তোমাদের ভীষণ সুবিধা হবে। তাহলে আমাদের আগে সংজ্ঞাটা জানতে হবে, এবং সংজ্ঞাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই সংজ্ঞা থেকেও কিন্তু তুমি জানো, এই সংজ্ঞা থেকেও তুমি কিন্তু এমসিকিউ কমন পেতে পারো, কারণ সংজ্ঞা থেকে এমসিকিউ আসতেই পারে যে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি, বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত, বংশগতি বস্তু বহন করে, কোষের যাবতীয় কাজ সম্পন্ন করে। তাহলে কিন্তু অ্যান্সার কি হবে? সবগুলো। এইখানে আমি একটা পিকচার দিয়ে রেখেছি, মনে হতে পারে যে আপু এখানে আবার কি সব মগজ টগজ লাগাই দিচ্ছেন, ব্রেন ট্রেন লাগাই দিচ্ছেন। এইটা কিন্তু একটা যৌক্তিক কারণ আছে, ঠিক আছে? এটার একটা ভীষণ যৌক্তিক কারণ আছে। কারণটা হচ্ছে, বলো কারণটা কি, কেউ বলতে পারবা? এই নিউক্লিয়াসের সাথে ব্রেইনের কি রিলেশন, মানে আমি কেন এই পিকচারটা দিয়েছি অ্যাকচুয়ালি, এটা কে কে বলতে পারবা? উত্তর দাও, একটু কমেন্টে জানাবা কে কে বলতে পারবা। আমার সাথে ক্লাসটা কে কে করছো? এখন কিন্তু আগের চেয়ে ভালো লাগছে, লাইটটা অফ করে, এটা ঠিক আছে। আমার সাথে কারা কারা ক্লাস করছো কাইন্ডলি একটু জানাবে। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, মানে যারা যারা আছো কেউ কি এরকম একটু আদাব বা সালাম দিতে পারো? যে যারা যারা আছো একটু দেখি কে কে আছো, ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, একটু লাইক করতে পারো, ঠিক আছে? অবশ্যই শেয়ার করো, কারণ তোমার শেয়ারে ভিডিওটা অন্যজন দেখার সুযোগ পাবে। তাহলে উত্তরটা তো দিতে পারলা না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে আমরা নিউক্লিয়াসের সাথে পাশাপাশি একটা কি রেখেছি? ব্রেইন রেখেছে, একটা মস্তিষ্ক রেখেছে। এর একটা ভীষণ একটা চমৎকার একটা মিল আছে। মিলটা কি দেখো, এই যে আমার এই যে আমি যে হাত নড়াচ্ছি, আমি যে হেঁটে হেঁটে কথা বলছি, কি সুন্দর করে মুখের একটা মানে ভাঁজ করে হাসি খুশি হয়ে তোমাদের সাথে কথা বলছি, আই কন্টাক্ট করার চেষ্টা করছি, এই প্রত্যেকটা কাজ, এই যে আমার যে কাজগুলো করছি আমি, মুভমেন্ট, এইটা আমার কিন্তু ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে? এই ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানে আমার কখন কি করতে হবে, শ্বাস প্রশ্বাস সবকিছু, মানে বিভিন্ন অর্গান, ইন্টারনাল মানে এক্সটার্নাল সবকিছু মেনটেন করছে কে? নিউক্লিয়াস অর্ডার করছে। মানে এই যে তুমি এই কাজটা করো, তুমি এরকম করো, তুমি হাতটা ভাঁজ করো, তুমি এরকম এরকম, মানে এই সব বিষয়। তো ঠিক সেরকম এই নিউক্লিয়াসটাও কিন্তু করে। যেমন একটা কোষের মধ্যে কি আছে বলতো? একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়াকে কি করবে? নির্দেশ পাঠাবে যে মাইটোকন্ড্রিয়া তুমি এখন প্রচুর পরিমাণে কি তৈরি করবা? এটিপি তৈরি করবা, কারণ তোমার এই এটিপি খরচ করে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিভিন্ন কাজ সম্পন্ন করবে। তাহলে দেখো, এটা কিন্তু ব্রেনের মতনই কাজ করছে। এই যে নিউক্লিয়াস, সে কিন্তু রাইবোজোমের কাছে যাবে। রাইবোজোমকে যে কি বলবে, মানে যাবে, মানে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, সে রাইবোজোমকে কি করবে যে হ্যাঁ এখন প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করতে হবে, একটা কোষের জন্য প্রোটিনের অভাব, প্রোটিন তৈরি করতে হবে, তাহলে রাইবোজোম তুমি এখন কি করো? প্রোটিন তৈরি করো। বিষয়টা বুঝতে পারছো? সে মনে করো কার কাছে গেল? ক্লোরোপ্লাস্টের কাছে। ক্লোরোপ্লাস্টকে সে বলছে কি খাবার তৈরি করো, ঠিক আছে, কারণ কোষের জন্য খাবারের প্রয়োজন। আর সে কিন্তু হেঁটে হেঁটে যাবে না, বাট সে কি করবে? সবকিছু মেইনটেইন করবে, মানে কোষের যাবতীয় কাজ, হ্যাঁ বিভাজন হচ্ছে কি হচ্ছে না, শক্তি উৎপাদন হচ্ছে কি হচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে কি হচ্ছে না, যাবতীয় কাজ মেইনটেইন করবে হচ্ছে এই নিউক্লিয়াস, যেটা আমাদের ব্রেইনের মতন কাজ করে। এই জন্য আমরা নিউক্লিয়াসকে কি বলেছি? ব্রেইন অফ দা সেল, বা কোষের মস্তিষ্ক। তাহলে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে কাকে? নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক কাকে বলা হচ্ছে? নিউক্লিয়াসকে বলা হচ্ছে। কোষের মস্তিষ্ক কে? তখন আমরা কি প্রশ্ন, কি উত্তর দিব? আমরা দিব নিউক্লিয়াস। তাহলে আশা করছি এই অংশটা নিয়েও তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন দেখো, একটা সুন্দর নিউক্লিয়াসের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এবং এই পিকচারটা থেকে এখন আমরা নিউক্লিয়াসের গঠন করব। স্নিগ্ধ কুমার, হ্যাঁ স্নিগ্ধ কুমার আদাব দিয়েছো। আদাব, কেমন আছো? একটা খুব ভালো স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি, আদাব দিয়েছে, অনেক সুন্দর। আসলে টিচারের ক্লাস করার সময় তাকে আদাব সালাম দেওয়া উচিত, কেমন আছেন জিজ্ঞাসা করা উচিত। এটা আমাদের কি হয়? ভালোবাসা বাড়ে। আর ভালোবাসা বাড়লে কি হয়? তোমাদের পড়াশোনা ভালো হয়, এবং আমার তোমাদের সাথে মানে আমার তোমাদেরকে পড়াতে কি হয়? ভালো লাগে, খুব ভালো লাগে। আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, বাট আমি মনে করছি যে তোমরা সবাই বসে আছো, মনোযোগ সহকারে আমার ক্লাসটা করছো, ঠিক আছে? তো এই জন্য হাই হ্যালো বললে একটু ভালো লাগে। তাহলে আমরা এখন এই নিউক্লিয়াসের গঠনটা পড়বো, এবং বিশ্বাস করো এটা এতটা ইজি করে, এতটা সুন্দর করে পড়াবো, তুমি একটু ক্লাসটা করেই দেখো, তোমার ভীষণ ভালো লাগবে। আমার বিশ্বাস
যে এই নিউক্লিয়াসের ক্লাসটা করার পরে আজকের পর থেকে তোমার নিউক্লিয়াসের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। বাট ক্লাসটা কি করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। একটু কেটে কেটে টেনে টেনে দেখলে কিন্তু প্রবলেম। আসলে টেনে টেনে কেটে কেটে না ক্লাস করা যায় না, ঠিক আছে? ক্লাস করতে গেলে তোমাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি বুঝে শুনে করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই নিউক্লিয়াসের গঠনটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। এই যে নিউক্লিয়াস ফার্স্টে আমি একটু বলি, এই যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসটা কিন্তু আসলে একটু হালকা বলে রাখি, এই নিউক্লিয়াসটা কিন্তু আসলে দেখে আমাদের গোলাকারই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ইন্টারে যখন উঠবে তখন তোমরা অনেক ডিটেল জানতে পারবে, বা তোমাদের যদি আরো ডিটেল জানার আগ্রহ থাকে তাহলে আমরা ইন্টারের ক্লাসটা করবে, ঠিক আছে? তাহলে আরো ডিটেল জানতে পারবে। তোমরা ছোট মানুষ তো, অনেক বেশি বলতে গেলে তোমার মাথার মধ্যে থাকবে না। তারপরে হালকা একটু না বললেই নয়, সেটা হচ্ছে এই যে তুমি নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় গোলাকার নিউক্লিয়াস। তবে কোনো কোনো নিউক্লিয়াস হতে পারে একটু চ্যাপ্টা, কোনো কোনোটা চাঁদের মতন, কোনো কোনোটা জালের মতন, কোনো কোনোটা মূলার মতন, ডিম্বাকার হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিউক্লিয়াসটার যখন তোমরা আঁকাবে পিকচারটা, তখন কিন্তু একেবারে গোল্লার মতন দিতে হবে তা কিন্তু না। আমরা নিউক্লিয়াসটা আঁকানোর সময় ভীষণ কি বলি, চিন্তিত ভাবে একেবারে কম্পাস টম্পাস দিয়ে সুন্দর করে গোল গাল করে একটা চমৎকার নিউক্লিয়াস বানানোর চেষ্টা করি। এটা ঠিক আছে, এটা সুন্দর লাগে, ভালো লাগে, এবং এটা অবশ্যই পারফেক্ট একটা পিকচার। বাট একটু যদি তোমার ডিম্বাকার হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেতে পারো। তবে কিছু কিছু টিচার আছে একটু গোলগাল নিউক্লিয়াসটা দেখতে পছন্দ করে, সেক্ষেত্রে তুমি ওভারঅল ওই কম্পাসটা দিয়ে আঁকানোর চেষ্টা করবা। বাট আমি কিন্তু আগে বলছি মূলার মতনও কিন্তু নিউক্লিয়াস হয়ে থাকে, ঠিক আছে? তাহলে একটা নিউক্লিয়াসের আসলে কতটা অংশ রয়েছে, আমরা যখন নিউক্লিয়াসের গঠনে যাব তখন আমরা পড়বো যে নিউক্লিয়াসের কয়টা অংশ রয়েছে। আমার এখনো ভালো লাগছে, একটু অন্য রকম মনে হয় লাগছে নাকি? তাহলে আমরা যখন নিউক্লিয়াসের গঠন পড়বো তখন আমরা জানবো যে নিউক্লিয়াসের কয়টা উপাদান আছে। নিউক্লিয়াসে তোমার কি হলো, নিউক্লিয়াসের কয়টা উপাদান আছে, নিউক্লিয়াসের কয়টা উপাদান আছে, নিউক্লিয়াসে তোমার টোটাল 4টা উপাদান আছে। দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এটা একটা উপাদান, ভালো করে খেয়াল করবা। তারপরে 2 নাম্বার উপাদান হচ্ছে নিউক্লিওপ্লাজম, 3 নাম্বার উপাদান হচ্ছে নিউক্লিওলাস, 3 নাম্বার উপাদান, ওকে। এবং 4 নাম্বার উপাদান হচ্ছে ক্রোমাটিন, এটা হচ্ছে 4 নাম্বার উপাদান। তাহলে নিউক্লিয়ার পোরটা আসলে কি, নিউক্লিয়ার পোরটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের একটা অংশ, এটাকে আলাদাভাবে উপাদানের মধ্যে কখনোই লিখবে না। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কয়টা অংশ দেখতে পাবো, একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা 4টা অংশ দেখতে পাবো। তাহলে আমরা 4টা অংশ নিয়ে এখন কথাবার্তা বলবো। আমরা ফার্স্টে যে অংশটাতে যাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা ফার্স্টে কোন অংশে যাব, নিউক্লিয়ার মেমব্রেনে যাব। তো নিউক্লিয়ার মেমব্রেন যখন আমরা আঁকাবো, দেখো এই যে আমরা নিউক্লিয়ার মেমব্রেন আঁকাচ্ছি, এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন তোমার একেবারে নিউক্লিয়াসের সবচেয়ে বাহিরের অংশ, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে বাহিরের অংশ। তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে বাহিরের অংশ কোনটা, নিউক্লিয়ার মেমব্রেন। মানে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের আবরণ, বাহিরের একটা বর্ডার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। কয় স্তর বিশিষ্ট আবরণ আবৃত, অবভিয়াসলি বুঝতে পারছো 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে এমন, আমরা যদি নিউক্লিয়াসটাকে একটা ফুটবলের মতন কল্পনা করি, ঠিক এই যে এইরকম, ঠিক আছে? তাহলে দেখতে তোমার এরকম লাগবে যে এটার এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছি, এই মেমব্রেনটার গায়ে ছোট ছোট অনেক কি আছে, রন্ধ্র আছে, ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে। এই যে ছোট ছোট ছিদ্র আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু অন্য কালার দিয়ে দেখার চেষ্টা করি। এখানে ছোট ছোট কি আছে, ছিদ্র আছে। এই যেগুলো হচ্ছে ছোট ছোট ছিদ্রগুলোকে যেভাবে দেখানো হয়েছে, যেটাকে আমরা কি বলি, পোর বলি বা রন্ধ্র বলি। তাহলে নিউক্লিয়ার পোর বা রন্ধ্র, এটা হচ্ছে রন্ধ্র, ছোট ছোট ছিদ্র। ভালো করে শুনবা,
তাহলে নিউক্লিয়ার মেমব্রেনটাকে, নিউক্লিয়াসের বাইরের যে আবরণ সেটাকে আমরা কি বলছি? নিউক্লিয়ার মেমব্রেন। এটা কয় স্তর বিশিষ্ট? অবভিয়াসলি 2 স্তর। আমি যেভাবে বলছি সেভাবে শোনো এবং এইভাবে লিখবা, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাচ্ছ, আমরা যদি সুন্দর করে কল্পনা করি তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে ছোট ছোট অনেক কি দেখতে পাবা? ছিদ্র দেখতে পাবা, যেগুলোকে পোর বলা হয়, রন্ধ্র বলা হয়। অবভিয়াসলি এই পোরের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আছে। ব্যবহারটা হচ্ছে, এইটা তো সাইটোপ্লাজম, তাই না? বাইরে তো সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম থেকে প্রয়োজনীয় উপাদান এর ভিতরে যাওয়া এবং এই ভেতর থেকে বের হয়ে এসে সাইটোপ্লাজমের উপাদানগুলো প্রবেশ করা, এই সব কিছু নিয়ন্ত্রিত হয় কিন্তু এই রন্ধ্র দ্বারা। কারণ রন্ধ্রটা না থাকলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভেতরে কিন্তু যোগাযোগ রক্ষা হবে না। তার মানে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি সুন্দর করে একটা বিশাল বড় ঘর বানিয়েছো, কিন্তু তুমি তার ঘরের মধ্যে ঢোকার যদি কোনো দরজা না রাখো তাহলে তো ঘরের মধ্যে কেউ যেতেই পারবে না, তাই না? তো ঘরের সাথে তো বাহিরের একেবারে পরিবেশে সবকিছু যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাহলে ওই ঘর থাকার মানে কি? যদি ঘরের মধ্যে কেউ বসবাসই না করতে পারে এবং ঘর থেকে বের হতে না পারে, বাহির থেকে মানুষ ঘরে যেতে না পারে, তাহলে ওটা থাকা না থাকা কিন্তু একই ব্যাপার। তো ঠিক সেরকম যে সকল কোষীয় অঙ্গাণুর বিভিন্ন মেমব্রেন থাকবে সেটাতে অবশ্যই রন্ধ্র বা ছিদ্র থাকবে। ছিদ্রটার কারণে তারা কি করে? যোগাযোগ রক্ষা করবে। তাহলে ঠিক সেরকম নিউক্লিয়ার মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট আবরণ আবৃত। এখানে ছোট ছোট কি থাকে? রন্ধ্র থাকে, পোর থাকে, যা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে যোগাযোগ রক্ষা করে। অবশ্যই এই রন্ধ্রগুলো কিন্তু বিশেষ প্রোটিন দ্বারা কি হয়ে থাকে? খোলা অথবা বন্ধ নিয়ন্ত্রিত থাকে। আচ্ছা তুমি বলো তো, তুমি মনে করো তোমার সুন্দর একটা রুম বানিয়েছো বা সুন্দর একটা বিল্ডিং বানিয়েছো, তোমার মেইন যে গেটটা আছে তুমি কি সবসময় খোলা রাখবে নাকি তুমি সবসময় বন্ধ রাখবে? ভাবো তো, তুমি যদি সবসময় খোলা রেখে দাও তাহলে তো ইচ্ছা মানে যাচ্ছে তাই হয়ে যাবে, মানে যে সেই ইচ্ছা মতন যাওয়া আসা করবে, যেটা ঠিক না। আবার যদি বন্ধ রেখে দাও তাহলে তো কেউ যাওয়া আসাই করতে পারবে না। তাহলে তুমি কি করো? কেউ যদি আসে তুমি প্রয়োজনে খুলে দাও, আবার যদি কেউ না আসে তখন তুমি কি রাখো? এটা বন্ধ রাখো। ঠিক সেরকম এই মেমব্রেনের যে রন্ধ্রগুলো থাকে সেই রন্ধ্র আবার নিয়ন্ত্রিত হয় প্রোটিন দ্বারা, ট্রান্সপোর্ট প্রোটিন। ওই প্রোটিনের মাধ্যমে এই রন্ধ্রটা খোলে অথবা বন্ধ হয়ে যায় এবং বাহিরের ভেতরের পরিবেশের মধ্যে যোগাযোগ রক্ষা পায়। এছাড়া তুমি এখানে আরো ছোট ছোট কি দেখতে পাবা? এই যে সুন্দর দেখানো হয়েছে রাইবোজোম তুমি দেখতে পাবা। তার মানে এটার গায়ে তুমি ছোট ছোট কি দেখতে পাবা? ছোট ছোট দানাদার কিছু বস্তু দেখতে পাবা, রাইবোজোম। তার মানে এখানে কিন্তু পরোক্ষভাবে কি তৈরি হয়? প্রোটিনও তৈরি হয়, তাই না? এবং এখানে তুমি আরো একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি দেখতে পাবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে ছোট ছোট দানাদার কি লেগে আছে? রাইবোজোম লেগে আছে। তাহলে মজার বিষয় হচ্ছে এই যে নিউক্লিওলার মেমব্রেন, এটার গঠনে আমরা কি কি শিখলাম আমাকে একটু বলতে পারবা? এটার গঠনে আমরা কি শিখলাম? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাহিরের পর্দা নিউক্লিয়াসের, যেটা নিউক্লিয়াসের ভেতরের অংশগুলোকে বাহিরের অংশ থেকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, রক্ষা করে, ধারণ করে। এবং এটার গায়ে ছোট ছোট ছিদ্র থাকবে, ছিদ্র দিয়ে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে যোগাযোগ রক্ষা পায়। এখানে ছোট ছোট রাইবোজোম লেগে থাকে যেখানে প্রোটিন তৈরি হয় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লেগে থাকে। তাহলে বলতে পারবা এটার কাজ কি? বলতো নিউক্লিওলার মেমব্রেনের কাজ কি? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় বস্তুগুলোকে আলাদা করে রাখা। নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং সাইটোপ্লাজমকে কি করা? ধারণ করা। তাহলে আমাদের নিউক্লিওলার মেমব্রেন কিন্তু পড়া হয়ে গেছে। দেখো, নিউক্লিয়াসের নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে হেল্প করবে, নিউক্লিয়ার বস্তু সমূহকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখবে। নিউক্লিয়ার বস্তু কি বলতো? নিউক্লিয়ার বস্তুটা হচ্ছে তোমার নিউক্লিওলাস, নিউক্লিওলাস, তারপরে নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু এবং কি বলতো? এবং ক্রোমাটিন তন্তু। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়ার বস্তু, এগুলোকে কি করে? সাইটোপ্লাজম থেকে আলাদা করে। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি করে এবং রাইবোজোম ধারণ করে।
তাহলে এখন আমাকে বলতে পারবা যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এখন আমাকে তোমরা বলতে পারবা যারা আমার সাথে আছো তারা কি বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা পড়বো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। অবভিয়াসলি এটা একেবারে ভেতরের অংশ, আমরা তো বাহিরের অংশটা পড়েছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। এই যে নিউক্লিওলার মেমব্রেন দ্বারা আবদ্ধ যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা, এটাই হচ্ছে সেই নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিওপ্লাজমটা হচ্ছে নিউক্লিওলার মেমব্রেন দ্বারা আবদ্ধ নিউক্লিয়াসের ভেতরের যে ঘন তরল পূর্ণ মাধ্যম, এই তরল অংশটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। কি বলবো? নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমকে আমরা ক্যারিওলিম্ফ বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ এটাও বলে থাকি। কি বলে থাকি? ক্যারিওলিম্ফ। এবং এখানে যেহেতু ক্যারিওলিম্ফ বলছি, এখানে যেহেতু তোমার রস থাকে, মানে এখানে পানি থাকে, তার মানে এখানে তোমার কি থাকবে? এখানে পানি থাকবে, তারপরে বিভিন্ন এনজাইম থাকবে, তারপরে তোমার বিভিন্ন খনিজ লবণ থাকবে। এই উপাদানগুলো এখানে থাকবে। কোথায় থাকবে? নিউক্লিওপ্লাজমে থাকবে। এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু তোমার অবস্থান করছে নিউক্লিওলাস। তাহলে এই নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে নিউক্লিওলাসকে ধারণ করা এবং সেই সাথে ক্রোমাটিন তন্তুকে ধারণ করা। এবং এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু মানে হচ্ছে এর ভিতরে কি থাকবে? ডিএনএ, আরএনএ। তার মানে এটা পরোক্ষভাবে কি করছে? ডিএনএ, আরএনএ ধারণ করছে। তাহলে যদি বলা হয় নিউক্লিওপ্লাজম কি, তাহলে নিউক্লিয়াসের ভেতরে যে তরল পূর্ণ মাধ্যম সেটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলছি বা এটাকে ক্যারিওলিম্ফ বলছি। এর ভেতরে পানি সহ বিভিন্ন এনজাইম, কোএনজাইম, বিভিন্ন খনিজ লবণ, ডিএনএ, আরএনএ এগুলো অবস্থান করবে। দেখো, নিউক্লিয়ার রেটিকুলাম ও নিউক্লিওলাস ধারণ করবে। তারপরে এনজাইম থাকবে, খনিজ লবণ থাকবে, এখানে বিভিন্ন প্রোটিন, লিপিড থাকবে। তারপর আমরা একটু আগেই তো পড়লাম যে এখানে কি থাকবে? ডিএনএ থাকবে এবং এখানে কি থাকবে? আরএনএ থাকবে। তাহলে আশা করছি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার অংশ চলে যাব, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে আমরা এখন এই পোর্শনটা পড়বো, নিউক্লিওলাস। একটা নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিওলাস। যেমন একটা কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক সেরকম একটা নিউক্লিয়াসের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসটা কি? দেখো, নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত বেশ ঘন এবং গোলাকার যে বস্তুটা আছে, অনেক ঘন এবং গোলাকার যে বস্তুটা আছে, সেইটাকে আমরা কি বলছি? নিউক্লিওলাস। বেশ ঘন এবং গোলাকার, বেশ ঘন এবং কি গোলাকার। এবং এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ যে এর মধ্যে তোমার কি তৈরি হবে? আরএনএ তৈরি হবে। আরএনএ মানে এখানে তোমার রাইবোজোমও তাহলে থাকবে অবভিয়াসলি। তাহলে এইটা কিন্তু নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, ঠিক আছে? নিউক্লিওটাইড মানে ডিএনএ, আরএনএ বলা হচ্ছে। তো যেহেতু এখানে আরএনএ তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা নিউক্লিওটাইডের ভান্ডার বলে থাকি। এবং এই আরএনএটা পরবর্তীতে তোমার বের হয়ে যায়, এই অংশটা দিয়ে সাইটোপ্লাজমে বের হয়ে যায় কে? আরএনএ। এবং এই আরএনএ ব্যবহার করে রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে বুঝতে পারছো যে এই আরএনএটা প্রোটিন তৈরির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন একটা কোষের যদি প্রোটিন তৈরির বেশি প্রয়োজন হয়, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের সংখ্যাটাও কি হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। কারণ প্রোটিন তৈরি করতে হবে, আর প্রোটিন তৈরির জন্য আরএনএ প্রয়োজন, আর বেশি বেশি আরএনএ কে তৈরি করবে? নিউক্লিওলাস। তাহলে যে সকল কোষে প্রোটিন তৈরি বেশি হয়, সেই সকল কোষে নিউক্লিওলাসের সংখ্যা কিন্তু বেশি। বাট একটা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাসই থাকবে, কখনো কখনো নাও থাকতে পারে, আবার ব্যতিক্রম হিসেবে অসংখ্য থাকতে পারে, মানে অনেকগুলো থাকতে পারে। তাহলে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস কয়টা? একটা। কখনো কখনো প্রোটিন তৈরি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওলাসের সংখ্যাও বেশি হবে। আর প্রোটিন তৈরি কম হলে বা না হলে সেক্ষেত্রে নিউক্লিওলাস নাও থাকতে
পারে। তাহলে আশা করছি নিউক্লিওলাস সম্পর্কে পড়া হয়ে গেছে। দেখো এটি নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করবে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করবে এবং রাইবোজোম সৃষ্টি করে। কারণ যেহেতু এর মধ্যে আরএনএ আছে তাই অবশ্যই আরএনএ মানেই রাইবোজোম। তাহলে আরএনএ মানে রাইবোজোম, মানে বোঝাচ্ছি যে আরএনএ থাকলে সেখানে রাইবোজোম থাকবে। তো রাইবোজোম সৃষ্টি করবে এবং যেহেতু রাইবোজোম আছে, আরএনএ আছে, তাই এটি প্রোটিন তৈরি করবে এবং প্রোটিন সংরক্ষণও করবে। তাহলে আমাকে একটু বলো তো তোমরা কি বুঝতে পারছো? এখন যারা আমার সাথে ক্লাসটা করছো একটু কাইন্ডলি জানাবে যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাও, আর ভিডিওটা একটু শেয়ার করো প্লিজ। ভিডিওটা শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা বা জানা অজানা যারা কাছে দূরে সবাই দেখার সুযোগ পাবে। আমরা কিন্তু লাস্টের দিকে চলে আসছি, আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না। আমরা আর দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণ ক্লাস করব, আমাদের মোটামুটি আর 5 মিনিট ক্লাস করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবা যে তোমরা কে কে আছো। আমরা আর 5 থেকে 7 মিনিট ক্লাস করব, তারপর ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা কে কে আছো আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা, তাহলে এখন আমরা ফিনিশিং করছি। ফিনিশিং এর আগে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ নিউক্লিয়াসে, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তুটা আসলে কি? ক্রোমাটিন তন্তুটা হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এই অংশটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে এইটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তুটা আসলে কি? ভালো করে খেয়াল করে দেখো যে সমস্ত নিউক্লিওপ্লাজমের ভেতরে যে সুতার মতন, ফাইবারের মতন, অনেকটা জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে যে বস্তুটা, সেটাকে আমরা কি বলছি? ক্রোমাটিন তন্তু। এবং এই যে ক্রোমাটিন তন্তু, এইটা কিন্তু একটা কোষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রোমাটিন তন্তুটা ছড়িয়ে আছে জালের মতন, বা এইটা কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলিং করে, এই যে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে এরকম কয়েলিং করে তোমার কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। এবং এই যে ক্রোমাটিন, হ্যাঁ, যেটা দিয়ে ক্রোমোজোম তৈরি হয়, এইখানে তোমার কি থাকবে? এখানে তোমার ডিএনএ থাকবে, এখানে তোমার আরএনএ থাকবে এবং এইখানে তোমার প্রোটিন থাকবে। এখানে তোমার কি থাকবে? প্রোটিন থাকবে। এবং প্রোটিনের মধ্যে যে প্রোটিনটা খুব বেশি থাকবে সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। কি হিসেবে? গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। তাহলে দেখো এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা স্বাভাবিক অবস্থায় জালের মতন ছড়িয়ে থাকে, কিন্তু যখন কোষ বিভাজন করতে শুরু করে তখন কিন্তু সেটা সব পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলিং করে করে এরকম ক্রোমোজোম তৈরি করে। যে ক্রোমোজোমের মধ্যে আমরা বেশ কিছু অংশ দেখতে পারবো, পেলিকাল, বাইরের যে আবরণ সেটা, ভেতরে তরল পদার্থ ম্যাট্রিক্স, তারপর প্রথম সংকুচিত আমরা স্থান দেখতে পাবো, সেই সংকোচনকে আমরা কি বলছি? প্রাইমারি কনস্ট্রিকশন। পরবর্তীতে যে সংকুচিত স্থান দেখতে পাবো সেটাকে সেকেন্ডারি কনস্ট্রিকশন বলছি। হ্যাঁ, এই তো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এই ক্রোমোজোমের মধ্যে এটা হচ্ছে প্রথম কনস্ট্রিকশন, এটাকে আমরা বলছি প্রাইমারি কনস্ট্রিকশন বা কুঞ্চন, এবং এটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন, ঠিক আছে, গৌণ কুঞ্চন। এবং এটার সাথে কি লেগে আছে? নিউক্লিওলাস লেগে আছে, যেটাকে আমরা কি বলছি? স্যাটেলাইট। কি বলছে? স্যাটেলাইট। মানে এটা হচ্ছে লাস্টের অংশ যেখানে তোমার নিউক্লিওলাস আবার পুনরায় তৈরি হয়, এই অংশটাকে বলা হয় স্যাটেলাইট। এবং যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সেগুলোকে আমরা কি বলছি? স্যাট ক্রোমোজোম। বা একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে? আমি যদি এটা বাহু ধরি তাহলে ক্রোমোজোমের দুই পাশে দুইটা কি আমি যদি এটা সেন্ট্রোমিয়ার ধরি তাহলে ক্রোমোজোমের দুই পাশে দুইটা কি থাকবে? বাহু থাকবে। কি থাকবে? বাহু থাকবে। তাহলে ক্রোমোজোমে কি পাওয়া যায়? ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার পাওয়া যায়, যেটাকে আমরা মুখ্য কুঞ্চন বলছি, গৌণ কুঞ্চন বলছি, স্যাটেলাইট বলছি। তারপর তোমার কি দেখছি? বাহু দেখতে পাচ্ছি। এই অংশগুলো আমাদের কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। এবং মজার বিষয় কি বলতো? এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই যে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমের মধ্যে কি অবস্থান করবে? ক্রোমোজোমের মধ্যেই তোমার ডিএনএ অবস্থান করবে। কি অবস্থান করবে? ডিএনএ। ক্রোমোজোমের মধ্যেই তোমার ডিএনএ অবস্থান করবে। এবং এই ডিএনএ মানে হচ্ছে তোমার এটিজিসি, ক্ষার, তারপরে আরো অন্যান্য উপাদান। এবং এই ডিএনএ মানে হচ্ছে ডিএনএ এর মধ্যে তোমার কি থাকবে? জিন থাকবে। এবং এই জিনই হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে কি করে নিয়ে যায়? বহন করে নিয়ে যায়। তুমি কার মতন হয়েছো? বাবার মতন হয়েছো। তাহলে কিসের কারণে হয়েছো? তোমার বাবার ক্রোমোজোমের কারণে
নিউক্লিয়াসের কারণে, তোমার বাবার ডিএনএ বা জিনের মাধ্যমে। তোমার বাবার জিনের মাধ্যমে তুমি তোমার বাবার মতন হয়েছো, অথবা তুমি তোমার মায়ের মতন ফর্সা হয়েছো, অথবা তুমি তোমার বাবার মতন লম্বা হয়েছো। তাহলে বাবার কোন অংশটা তোমার মধ্যে আসছে? অবশ্যই বাবার জিন, মানে ডিএনএ অংশ, মানে ক্রোমোজোম। তাহলে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলছি, ক্রোমাটিন তন্তু কি? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে ক্রোমাটিন তন্তুটা হচ্ছে নিউক্লিওপ্লাজমে জালের মতন যা ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেটাকেই আমরা বলবো ক্রোমাটিন তন্তু। এটা পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করবে? ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমে কি থাকে? মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন, তারপর বাহু থাকে, তোমার স্যাটেলাইট থাকে, ঠিক আছে। এবং এই ক্রোমোজোমের মধ্যেই থাকে তোমার ডিএনএ, আরএনএ এবং বিভিন্ন প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন। আর ডিএনএ মানে হচ্ছে তার মধ্যে কি থাকবে? কি থাকবে? জিন থাকবে। আর জিনই পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে কি করে নিয়ে আসে? বহন করে নিয়ে আসে। তাহলে দেখো আমাদের ক্রোমাটিন তন্তু কি? বংশগতি বস্তু ধারক এবং বাহক। মানে বংশগতি বস্তু বলতে কি বোঝানো হচ্ছে? এখানে ডিএনএ এর কথা বলা হচ্ছে, আরএনএ এর কথা বলা হচ্ছে, যদিও এখানে বংশগতি বস্তু প্রধান হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ তৈরি করে, আরএনএ তৈরি করে। ডিএনএ তৈরি করে, এই যে ডিএনএটা আমরা এভাবে দেখাতে পারি, আরএনএটা আমরা এভাবে দেখাতে পারি। এবং যেহেতু আরএনএ তৈরি করে তাই এটা প্রোটিনও তৈরি করে, ক্রোমোজোম গঠন করে। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু দিয়েই তো ক্রোমোজোম হলো। আর ক্রোমোজোম মানেই হচ্ছে যেটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, কোষ বিভাজনে সাহায্য করবে। ক্রোমোজোম ছাড়া আবার কি কোষ বিভাজন হয় নাকি? তার মানে ক্রোমোজোম না থাকলে কখনো কোষ বিভাজন হবে না। তাহলে আমাদের কিন্তু নিউক্লিয়াস ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াসের কাজ। এতক্ষণ কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে অংশগুলো পড়েছি এবং আলাদা আলাদা ভাবে কাজ পড়েছি। যেমন আলাদা আলাদা ভাবে কি পড়লাম? আমরা নিউক্লিয়ার মেমব্রেনের কাজ পড়লাম, নিউক্লিওপ্লাজমের কাজ পড়লাম, নিউক্লিওলাসের কাজ পড়লাম এবং ক্রোমাটিন তন্তুর কাজ পড়লাম। বাট আমরা সম্মিলিত ভাবে যদি নিউক্লিয়াসের কাজটা, তাহলে আমরা এই পয়েন্টগুলো বলতে পারি। অথবা তোমরা বুদ্ধিমত্তার সাথে কি করতে পারো? সবগুলো কাজই সুন্দর করে তুমি লিখে দিতে পারো, তাহলে তো সেটা আরো ভালো হয়, ভীষণ ভালো হয়। এটা হচ্ছে সারমর্ম। হ্যাঁ, নিউক্লিয়াসের কাজের এটা হচ্ছে সংক্ষেপে এটাকে আমরা এইভাবে বলতে পারি। তুমি যদি আলাদা আলাদা ভাবে বলে নিউক্লিয়াসের কাজ দাও ওভারঅল, তাহলে তো ফ্যান্টাস্টিক, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, নিউক্লিয়াস যেহেতু কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং কোষকে সজীব রাখে, কোষকে বিভাজন হতে সাহায্য করে, এই জন্য আমরা এটাকে কোষে কি বলছি? প্রাণ কেন্দ্র বলছি। তাহলে নিচের কোনটি কোষের প্রাণ কেন্দ্র? তাহলে আমরা কি বলবো? নিউক্লিয়াস। বংশগতির বস্তু বহন করে। বংশগতির বস্তু মানে কি বলতো? আমরা একটু আগে দেখলাম ডিএনএ, আরএনএ। এই ডিএনএ, আরএনএ বহন করে, যেগুলোকে আমরা বংশগতি বস্তু বলছি। এবং মাইটোসিস, মিওসিস বিভাজনে অংশগ্রহণ করে। যদি নিউক্লিয়াস না থাকতো। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসটা হচ্ছে কোষের এমন একটা অংশ যা সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এবং দেখো, একটা মাইটোসিস, মিওসিস বিভাজন মানে কি? মাইটোসিসে নিউক্লিয়াস একবার হবে, আবার মিওসিসে কি হয়? নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। তারপরে মাইটোসিস বলো আর মিওসিস বলো, যে মানে নিউক্লিয়াস লাগবে। ঠিক আছে, কি লাগবে? আমাদের নিউক্লিয়াস গ্রহণ করে। তাহলে দেখো, ওভারঅল কিন্তু আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে। ওভারঅল আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। ওভারঅল আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আগামী সোমবারে আবার ঠিক 8টায়, হ্যাঁ, আগামী সোমবার আবার ঠিক 8টায় ইনশাল্লাহ আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে কথাবার্তা বলবো, যেটা তোমাদের জন্য ভীষণ কঠিন মনে হয়, বাট সহজে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাসটা তুমি পেজেই পেয়ে যাবে, আমাদের এই পেজে সময় করে দেখে নিবা। যদি পার্মানেন্টলি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, আয়েশা বায়োলজি, পলাশ কেমিস্ট্রি। তোমাদের এসএসসি 26 এবং 27 জন্য আলাদা আলাদা প্লে লিস্ট থাকবে এবং সেখানে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। অবশ্যই সময় করে নিয়মিত ভাবে একেবারে সিকোয়েন্স মেইনটেইন করে, হ্যাঁ, বই খাতা নিয়ে বসে ক্লাসগুলো করবে, ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আজকের মতন এইটুকুই। সামনে আবার দেখা হবে, মানে আগামী পরশুদিন নতুন ক্লাস, নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত ক্লাসগুলো করো। অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।